মেয়েরা দেখো, আজকে আমি তোমাদের শুরু করছি রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান এই শব্দটা হয়তো তোমরা আগে শোনোনি, যেটাকে ইংলিশে আমরা স্ট্যাটিস্টিক্স বলি। কিন্তু তোমরা ক্লাস 8-এ অলরেডি মনে করো পাই চিত্র করেছো, ক্লাস 7-এ দণ্ডচিত্র করেছো। এগুলো কিন্তু সবই এই রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের অন্তর্গত। তা রাশিবিজ্ঞান আমরা কেন করব? রাশিবিজ্ঞানে এই যে দণ্ডচিত্র বা পাইচিত্র, এগুলো আমাদের করার উদ্দেশ্য হচ্ছে যখন অনেক পরিসংখ্যান আমাদের কাছে আসে, সেই পরিসংখ্যানগুলো ধরো আমরা দুজনের তথ্য জানি। ধরো তোমাদের ক্লাস 9-এ আমি একটা পরীক্ষা নিলাম দুটো সেকশন মিলিয়ে, স্টুডেন্ট প্রায় 100 জন। এবার 100 জনের মধ্যে কে কত নম্বর পেল, কে কম পেল, কে বেশি পেল, এইভাবে যদি আমি তুলনা করে তোমাদেরকে বলতে চাই, আমার অনেক অসুবিধাও হবে বা অনেক সময় লাগবে। তার থেকে যদি আমি বা তোমাদের নয় তবু বললাম, ধরো আমাকে স্কুলে কেউ জানতে চাইলো যে ক্লাস 9 কেমন করলো, সেখানে আমি যদি প্রত্যেকে 100 জনেরটা বলতে চাই, সেটা বলার থেকে আমি যদি এমনভাবে তথ্যটাকে সাজিয়ে নিই যাতে আমার বলাটা অনেক সহজ হয় এবং সবার বুঝতেও অনেক সহজ হয়, কিংবা আমি যদি সেই তথ্যগুলোকে মুখে না বলে আমি যদি গ্রাফের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে যে পদ্ধতিতে করা হয় সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। যেমন ধরো তোমরা পাইচিত্রতে করেছিলে যে বিভিন্ন তথ্য দিয়ে দিত। ধরো গরমকাল, শীতকাল, বর্ষাকাল এরকম বললো, কতজন মেয়েরা স্কুলে আসে, এরকম একটা করতাম আমরা, করে বৃত্তটাকে ভাগ করতাম। ঠিক একইভাবে এই জিনিসটা দণ্ডচিত্রেও করতাম। কিন্তু এবার যদি আমাদের অনেক বেশি তথ্য থাকে, তখন কিন্তু শুধুমাত্র একজন 10টা, দুজন 5টা এইভাবে করাটা মুশকিল। তখন আমাদের যে জিনিসটা করতে হয়, আমাদের শ্রেণীতে ভাগ করে নিতে হয়। শ্রেণীতে কি, আমি একটা ছোট উদাহরণ দিই। ধরো আমি একটা পরীক্ষা নিলাম তোমাদের 30-এ, ঠিক আছে? ধরো আমি পরীক্ষাটা নিলাম 30-এ, ঠিক আছে? তাহলে এই 30-এ যখন আমি পরীক্ষা নেব, পরীক্ষায় নিশ্চয়ই সবাই 30-এ 30 পাবে না, বা সবাই 0 পাবে না, এক একজন এক এক রকম নম্বর পাবে। এবার এই জিনিসটা যদি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ক্লাস 9 কেমন পড়লো, আমি বলতে পারি হ্যাঁ কেউ কেউ এরকম পেয়েছে, কেউ কেউ কম পেয়েছে। কিন্তু তাতে কি চিত্রটা পরিষ্কার হলো যে পুরো ক্লাস 9-এর 100টা মেয়ের মধ্যে কে কেমন পেল? নিশ্চয়ই হলো না। এইবারে আমি যদি তথ্যটাকে এইভাবে সাজিয়ে নিতে পারি, ধরো সব থেকে কম কত পাচ্ছে, 0। সব থেকে বেশি কত পেতে পারে, 30। তাহলে এই 0 থেকে 30, এই সংখ্যার এই 0 থেকে 30 এর ডিফারেন্স কত, 30। এটাকে বলে হচ্ছে তথ্যের প্রসার। অর্থাৎ একদম মিনিমাম কত পেতে পারে এবং একদম ম্যাক্সিমাম কত পেতে পারে, এই দুটোর বিয়োগফলকে আমরা বলি হচ্ছে তথ্যের প্রসার। এইবার যদি আমাদের কিছু উল্লেখ না করে দেয়, একে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো তোমরা ক্রিকেট খেলা সেটা পরে আসছি। তোমাদের ধরো বিভিন্ন রকম খবর টবরে দেখে থাকো যে 0 থেকে 5 বছর এতজন, 5 থেকে 10 বছরে এতজন, 10 থেকে 15 বছর, এরকম বিভিন্ন ভাগ দেখো। তাহলে এই যে জিনিসটা, এইটাকে আমরা বলি হচ্ছে শ্রেণী। তো শ্রেণীতে যদি কিছু উল্লেখ না থাকে, আমি নিজের মতো ভাগ করতে পারি। ধরো আমি 5টা শ্রেণী করব, বা আমি 6টা শ্রেণী করব। 6টা শ্রেণী যদি করি, তাহলে এই তথ্যের প্রসারটাকে 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত পাচ্ছি, 5। তাহলে এই শ্রেণীর দৈর্ঘ্য হবে 5। তাহলে এখন প্রশ্ন হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য কি? শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে, ধরো আমি যদি 0, সব থেকে ছোট সংখ্যা এখানে কত, মিনিমাম কত পেতে পারে, 0, তার কম তো পাবে না। তাহলে 0 থেকে 5, এই যে আমি সংখ্যাটা লিখলাম 0 থেকে 5, এখানে নিচের ছোট সংখ্যাটা কত, 0, বড় সংখ্যাটা কত, 5। এই দুটোর ডিফারেন্সকে বলে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমি এই যে 5টা পেলাম, এইটা হবে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণীগুলো কি কি হতে পারে,
5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। ঠিক আছে, এই যে জিনিসটা আমি তৈরি করলাম এইটাকে বলে হচ্ছে শ্রেণী। এই শ্রেণীর মধ্যে দুরকম ভাগ আছে, আমি সেগুলোতে পরে আসছি। এই জিনিসটাকে বলে হচ্ছে শ্রেণী। তাহলে এইবার যখন আমি নাম্বারগুলো দেখব তখন খুব সহজেই বুঝতে পারবো যে কতজন মেয়ে 0 থেকে 5-এর মধ্যে আছে, কতজন 5 থেকে 10-এর মধ্যে আছে, কতজন 10 থেকে 15, এটা দেখতে পারবো। এইবার ধরো আমার কাছে যখন পরীক্ষার নাম্বারগুলো থাকছে সেইগুলো দেখে দেখে আমরা এখানে দিতে পারি। কিন্তু ধরো আমি তো নিজের মতো করে বলছি, ধরো এটা পেয়েছে ধরো 20 জন, এটা পেলো ধরো 5 থেকে, আচ্ছা এটা পেলো ধরো 25 জন, এটা পেলো ধরো 10 জন, এটা পেলো ধরো 15 জন। কত হলো? 20 আর 25 45, আর 25 60, তাই তো? 25 25 50 আর 20 70, তাহলে ধরো 15 15। তাহলে এই তথ্যটা যদি আমি কেন এটা 100 হলো, কারণ আমি বললাম 2 ক্লাস মিলিয়ে মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 100 জন। তাহলে এই যদি তথ্যটা আমার কাছে থাকে, আমি তথ্যটাকে যদি এইভাবে সাজিয়ে নিতে পারি তাহলে বলাটা অনেক বেশি সহজ হবে যে ক্লাসে 25 থেকে 30-এর মধ্যে পেয়েছে 10 জন, 20 থেকে 25-এর মধ্যে এতজন। এইভাবে আমরা বলতে বলতে যেতে পারি, তাহলে তথ্যটা অনেক সহজ হবে। এইবার এই তথ্যটা ধরো আমি স্কুলে না বলে আমাকে বললো আরও কোনো বড় জায়গায় বলতে। এবার এই জিনিসটা যখন আমাকে আরও কয়েকটা ক্লাস মিলে করতে হবে, তখন কি আমি শুধু মুখে মুখে বললে হবে? হবে না। তখন সেটাকে আমাদের কি করতে হয়? গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে হয়, অর্থাৎ গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে হয়। এই যে যখন আমরা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করি এই বিষয়টাকে আমরা বলি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ গ্রাফের মাধ্যমে জিনিসটাকে প্রকাশ করা। তাহলে এই তথ্যটাকে আমাকে গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে হতে পারে। তাহলে এই যে তথ্যগুলোকে আমরা যখন গ্রাফের মাধ্যমে প্রকাশ করছি তখন যে জিনিসগুলো, যে চিত্রগুলো আমরা পাই, যেমন তোমরা করেছো দণ্ডচিত্র। দণ্ডচিত্রে কী ছিল? শ্রেণী ছিল না, শুধু সংখ্যা। পাই চিত্র, সেখানেও তাই, শুধু সংখ্যা দিয়ে করেছিল। এখন তোমরা নতুন ক্লাসে করবে আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ। এইগুলো কিন্তু আমাদের শ্রেণীর উপর নির্ভর করে। আশা করি এইটুকু বুঝতে পারলে। এইবারে দেখো, আমরা যখন এই তথ্য যখন আমাদেরকে দেবে, এই তথ্যগুলো দেওয়ার সময় সবথেকে ভালো উদাহরণ হচ্ছে, দেখবে ভোটের আগে পরে বা যখন জনগণনা হয় বা বাচ্চাদের পোলিও খাওয়ায়, এসব বহু ক্ষেত্রে বাড়িতে বিভিন্ন সার্ভেতে আসে। এবার ধরো বিভিন্ন বাড়িতে যাচ্ছে সার্ভেতে, তখন কি প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা বা লেখা দরকার? ধরো একটা ফর্ম ফিল আপ করছে যে একটা বাড়িতে 6 বছরের নিচে কটা বাচ্চা আছে। ধরো একটা বাড়িতে আছে একটা, একটা বাড়িতে আছে দুটো, একটা বাড়িতে আছে একটা, একটা বাড়িতে নেই। এইভাবে যখন করতে করতে যাচ্ছে ওরা বারবার বারবার বিভিন্ন সংখ্যা লিখছে। এইবার এই যে সংখ্যাগুলো যখন লিখছে, সংখ্যাগুলো কি সাজানো হচ্ছে? অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, সেইভাবে কি সাজানো হচ্ছে? না, যেমন পাচ্ছে তেমন লিখছে। এই যেভাবে লেখা, এটাকে বলে হচ্ছে কাঁচা তথ্য বা র ডেটা, অর্থাৎ এটাকে র্যান্ডাম লিখছে, যেমন শুনছে তেমন লিখছে, যেমন শুনছে তেমন লিখছে। এইবার যখন এই বিষয়টাকেই যদি আমাদের সুন্দর করে সাজিয়ে কাজটাকে যদি প্রেজেন্ট করতে হয়, অর্থাৎ যখন এই ডেটাগুলো আমাদের কাছে আসবে বিভিন্ন তথ্যের আকারে, তখন নিশ্চয়ই এরকম এলোমেলোভাবে আসবে না, তথ্যটাকে সাজিয়ে দিতে হবে। তখন এই তথ্যগুলোকে যে সাজানো হয়, সেটা আমরা কিভাবে সাজাতে পারি? সেই সাজানোটাকে আমরা বিভিন্ন পদ্ধতিতে সাজাতে পারি। যেমন ধরো তোমাদের এই যে প্রথমেই একটা দিয়েছে, যে কি দিয়েছে? গ্রামের 50টি পরিবারের জন্য, পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ। দেখো এখানে প্রথমে কি করেছে? ডেটাগুলো সংগ্রহ করেছে।
তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে কাঁচা তথ্য। এইবার এই যে তথ্যগুলো যখন আমরা সংগ্রহ করে দেখলাম যে একই সংখ্যা অনেকবার আছে। এই জিনিসটাকে কিন্তু আমি শ্রেণীতেও করে দেখাবো তোমাদের। আবার এইটাকে প্রথমে হচ্ছে তোমরা যে জিনিসগুলো শিখেছো সেইভাবে করেছে। তাহলে এখানে একটা নতুন, আমার মনে নেই তোমরা ট্যালি মার্ক আগে শিখেছো কিনা, যাই হোক এখানে একটা শব্দ আছে ট্যালি মার্ক। তা ট্যালি মার্ক কি? ধরো এখানে দেখো ছোট থেকে বড় এইভাবে প্রথমে সিরিয়ালি সাজিয়েছে, 75, 90, 110, যে যে সংখ্যাগুলো আছে। 75 কবার আছে, যে জিনিসটা আমি তোমাদের বলছিলাম। ধরো গ্রামের একটা এলাকায় এলো, প্রত্যেকটা বাড়িতে 6 বছরের নিচে বা পোলিও খাওয়ানো হবে, 5 বছরের নিচে কটা বাচ্চা, 5 বছর পর্যন্ত কটা বাচ্চা আছে। প্রথম বাড়িতে পেলো একটা, পরের বাড়িতে কটা বাচ্চা আপনাদের বাড়িতে? 2টো, পরের বাড়িতে নেই, তাহলে এটাকে কিছুই লিখলো না। তারপরের বাড়িতে 3টে, তারপরের বাড়িতে একটা। তাহলে এইভাবে যখন তাড়াতাড়ি হচ্ছে তখন ফটাফট এইভাবে কাজ করাটা অনেক সহজ। তাই এখানে কি করছে দেখো, 75টা কবার আছে? 75টা 4বার আছে। তাই আমাদের যদি এত বড় একটা তথ্য দিয়ে দেয়, সেখান থেকে কতবার আছে একটা 75 এইভাবে গুণে 4 লেখাটা অনেক কষ্টকর। তার থেকে আমরা এইভাবে ছকটা করলাম, করে 145, তাহলে 145-এর জায়গায় 1 দিলাম, 150, 1 দিলাম। এইভাবে করাটা আমাদের অনেক সহজ। অর্থাৎ পরপর লাইনে 75, প্রথম লাইনে একবার পেলো, এখানে 1 দিল। পরপর যে সংখ্যা যখন পাচ্ছি আমি সেখানে 1 1 1 1 দিয়ে যাচ্ছি। যদি আরেকবার পাই তাহলে 2 দিচ্ছি, আরেকবার পাই 3 দিচ্ছি, আরেকবার পাই 4 দিচ্ছি। যখন 5 আসছে তখন এটাকে এরকমভাবে কেটে দিচ্ছি, 1 2 3 4, 5 নম্বর মানে এরকম কাটা। তার মানে সংখ্যাটা হচ্ছে 5। 6 আবার শুরু হলো, 6 7 8 9, এই আবার 10, তার মানে 5 5 10 হয়ে গেল। এইভাবে যদি আমরা তথ্যগুলোকে সাজাই তাহলে আমাদের কাজটা করতে অনেক সহজ হয়। এই বিষয়টাকে বলে হচ্ছে ট্যালি মার্ক। ঠিক আছে, এইবারে ট্যালি মার্ক করার পর 75 কতবার পেয়েছি? 4বার। 90 কতবার পেয়েছি? 3বার। 110 কতবার পেয়েছি? 6বার। অর্থাৎ এই যে 4বার, 6বার, 3বার, এগুলো আসলে কি? এই পরিবারের সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল মোট কত হবে? 50, কারণ এই 50টা পরিবারের ওপরই আমরা কাজটা করেছি। তাহলে এই যে চল রাশি, এখানে কি বলেছে? দৈনিক খরচ পরিবর্তনশীল এবং দৈনিক খরচ পরিমাপ করা যায়, তাই দৈনিক খরচ হচ্ছে চল রাশি। অর্থাৎ এ বারবার পরিবর্তন হবে, এক একটা ফ্যামিলির ক্ষেত্রে এক একটা হবে। চল রাশি বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন 2 প্রকার হতে পারে, যেমন নদীর সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি বিচ্ছিন্ন চল। আবার ছাত্রের ওজন, উচ্চতা, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চল। যে চল দুটির সংখ্যার ভিতর যে কোনো মান গ্রহণ করতে পারে সেই চলকে বলে হচ্ছে অবিচ্ছিন্ন চল, এবং যে চলটি দুটি সংখ্যার ভিতর সব মান গ্রহণ করতে না পারে তাকে বলে বিচ্ছিন্ন চল। অর্থাৎ তার মানে কি? ধরো একটা পরিবারের সদস্য সংখ্যা, দেশের নদীর সংখ্যা, এগুলো কিন্তু নির্দিষ্ট, কিন্তু একটা ছাত্রের ওজন আজকে আছে, কালকে আবার একটু চেঞ্জ হয়ে যেতে পারে, উচ্চতাও তাই হতে পারে। তাহলে এইগুলোকে আমরা বলবো হচ্ছে অবিচ্ছিন্ন চল। এইবার দেখো, তাহলে এই যে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শ্রেণী কিভাবে গঠন করতে হয়, পরিসংখ্যা কি, অর্থাৎ যাদের নিয়ে আমি যদি একটা ক্লাসে পরীক্ষা নেওয়ার পর কতজন ছাত্র পেয়েছে, তাহলে আমি কাদের নিয়ে কাজ করছি? আমি তোমাদের নিয়ে কাজ করছি। তাহলে এই তোমরা হচ্ছে পরিসংখ্যা, তোমাদের এই মোট যোগফল হচ্ছে 100, তোমরা হচ্ছে পরিসংখ্যা। আর তোমাদের যে নাম্বারগুলো নিয়ে আমি আলোচনা করছি সেটা বিভিন্ন, আজকে 30-এ পরীক্ষা নিয়েছি, কালকে 50-এ পরীক্ষা নিতে পারি। তাহলে এই যে বিষয়গুলো দিয়ে আমি গঠন করছি শ্রেণীটা, সেটাকে বলে হচ্ছে শ্রেণী। সেটা কিন্তু পরিসংখ্যা নয়, অর্থাৎ সেটা কিন্তু পরিবর্তন হতে পারে, তাই তো? শ্রেণীটা আমি এখানে এইভাবে গঠন করেছি, আমি 10 করে করেও করতে পারি। ধরো যদি আমি 100-তে পরীক্ষা নিই, তখন খুব স্বাভাবিকভাবেই আমি ডিফারেন্সটা, শ্রেণী দৈর্ঘ্যটা 10 করে নেবো, 0 থেকে 10, 10 থেকে 20, তাহলে আমার পরিসংখ্যার এই গঠন করতে সুবিধা হবে। আমি যদি 5 করে নিই তাহলে অনেক বেশি হবে। তাহলে এই ধরনের শ্রেণীগুলোয় যেটা ছোট সংখ্যা রয়েছে এটাকে বলে নিম্নসীমা, আর যেটা বড় সংখ্যা রয়েছে সেটাকে বলে হচ্ছে ঊর্ধ্বসীমা।
ঠিক আছে? এই দুটোর বিয়োগফলকে বলে হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। এইবার কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে দুরকম, যে আমি এই যে শ্রেণীটা তৈরি করেছি, এই শ্রেণীটার যে এখানে যেটা যে সংখ্যাটা দিয়ে শেষ হচ্ছে, এখানে আবার সেই সংখ্যাটা দিয়েই শুরু হচ্ছে। কিন্তু আমি যদি শ্রেণীটা এরকম লিখতাম, 0 থেকে 5, 6 থেকে 11, 12 থেকে 17 আমি লিখতেই পারতাম। দেখো এই শ্রেণীগুলো কিন্তু একটু পাল্টে গেল। কেন পাল্টালো? আমি 0 থেকে 5 লিখলাম, 6 থেকে 11 লিখলাম, আমি কিন্তু এই 5টাকে রিপিট করলাম না। তাহলে যখন শ্রেণীগুলো আমরা এরকম দেখব, তখন সেই শ্রেণীগুলোকে আমরা বলবো হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, শ্রেণী অন্তর্ভূত পদ্ধতি, ঠিক আছে? আর এইটাকে বলে হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, অর্থাৎ বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে রিপিট হবে, অন্তর্ভূত পদ্ধতির ক্ষেত্রে রিপিট হবে না। তাহলে এবার তোমাদের মনে হবে, আচ্ছা যে 5 পাবে সে কোন শ্রেণীতে থাকবে, এই শ্রেণী না এই শ্রেণী? আমরা এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা যখন ধরো আলোচনা করছি যে 0 থেকে 5, অর্থাৎ 5-এর মধ্যে, পুরো 5 নয়। আর এটাকে অন্তর্ভুক্ত পদ্ধতি কেন বলছে? 0 থেকে 5 মানে 0 থেকে 5 পর্যন্ত যারা পেয়েছে তারা এই শ্রেণীতে থাকবে। আর 0 থেকে 5-এর মধ্যে মানে 5 কিন্তু পায়নি, অর্থাৎ মিনিমাম 0 পেয়েছে, ম্যাক্সিমাম 5-এর কাছাকাছি পেয়েছে, 5 নয়, তারা এই শ্রেণীর মধ্যে থাকবে। তাহলে 5 যে পেয়েছে সে কোন শ্রেণীতে থাকবে? সে পরের শ্রেণীতে চলে যাবে, ঠিক আছে? শুধুমাত্র লাস্টের সংখ্যাটা 30-30-এ পরীক্ষা, 30-এর মধ্যে যে পাচ্ছে সেই 30-এর মধ্যেই ঢুকে যাচ্ছে, ওকে? বাকি যে সংখ্যাগুলো আমাদের শ্রেণীটা এইভাবে কিন্তু সাজাতে হবে। কিন্তু যখন আমি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি নিচ্ছি, 0 থেকে 5, যে 5 পাবে সে 0 থেকে 5-এর মধ্যেই থাকবে, সে কিন্তু পরের শ্রেণীতে যাবে না। 6 থেকে 11 তারা যে 6 পাচ্ছে, 6 থেকে 11 পর্যন্ত যারা, তারা এই শ্রেণীতে থাকছে, ঠিক আছে? তাহলে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমি দেখতে পাচ্ছি দুটো শ্রেণীর মাঝখানে একটা ফাঁক আছে, তাই তো? এই ফাঁকটা কিন্তু আমাদের প্রয়োজনে মিটিয়ে দিতে হতে পারে, অঙ্কের প্রয়োজনে। তাহলে তোমাদের বইতে দেখো রয়েছে যে কোনো রাশি তথ্যের ক্রমিক শ্রেণীগুলোর শ্রেণী সীমাগুলোর মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদ্বয়কে বলে শ্রেণীর সীমানা বা শ্রেণীর সীমান্ত। কি বলছে বিষয়টা দেখো বাবা, এই শ্রেণীটা শেষ হয়েছে 5-এ, এই শ্রেণীটা শেষ হয়েছে 6-এ, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 6 - 5, তার মানে 1। এই ডিফারেন্সকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 0.5। তাহলে আমাদের যদি একে এই অন্তর্ভুক্ত পদ্ধতির শ্রেণীর সীমাকে শ্রেণীর সীমা না বানাতে হয়, তাহলে আমার কি করতে হবে? নিম্ন সীমা থেকে 5 বিয়োগ আর ঊর্ধ্ব সীমার সঙ্গে 5 যোগ করলে দেখো বিষয়টা এরকম হবে। আচ্ছা, নিম্ন সীমা থেকে যদি 5 বিয়োগ করে কি হচ্ছে? 0 - 5 প্লাস 0.5, 6 minus 0.5, 11 plus 0.5, 12 minus 0.5, 17 plus 0.5, তাই তো? তাহলে শ্রেণীটা কি দাঁড়ালো দেখো তো? -0.5 থেকে 5.5, 5.5 থেকে 11.5, 11.5 থেকে 17.5। দেখো শ্রেণীটা পাল্টে গেল, ঠিক আগের শ্রেণীর মতো হয়ে গেল, কিন্তু শ্রেণী দৈর্ঘ্য কি এক থাকলো? দেখো শ্রেণী দৈর্ঘ্য কিন্তু শ্রেণী দৈর্ঘ্য কত হয়ে গেল? দেখো শ্রেণী দৈর্ঘ্য কিন্তু 1 করে বেড়ে গেল, 6 হয়ে গেল না? দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কিন্তু 6 হয়ে গেল। তাহলে এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে শ্রেণী দৈর্ঘ্য যদি তোমাদের বার করতে দেয়, আর যদি
এইরকম শ্রেণীর সীমা করা থাকে, তাহলে আমাদের প্রথম কাজ হবে শ্রেণীর সীমানা করে নিয়ে শ্রেণী দৈর্ঘ্য বার করা। অর্থাৎ শ্রেণীর সীমানা না করে নিলে শ্রেণী দৈর্ঘ্যটা সঠিক আসে না। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারলে। তোমাদের বইটা ভালো করে দেখবে, যদি আমার ভিডিওটা দেখবে বুঝতে না পারো বলবে। তাহলে এইভাবে আমরা শ্রেণীর সীমা এবং শ্রেণীর সীমানা বার করে নিতে পারি। তাহলে দেখো, এই যে তোমাদের পরে বলেছে যে 70 থেকে 75, 105 থেকে 140 এই শ্রেণীগুলি শ্রেণীর সীমানার সাহায্যে প্রকাশ পেলাম। এদের শ্রেণীর সীমা এবং শ্রেণীর সীমানা একই। যখন দুটো একই থাকবে তার মানে ওটা শ্রেণীর সীমানা আকারেই আছে। যখন দুটো আলাদা থাকবে তখন তার সেটা কী আকারে আছে? শ্রেণীর সীমা আকারে আছে। তাকে আমাদের শ্রেণীর সীমানা করে নিতে হবে। এইবার হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা শ্রেণীর, এই ধরো এই দুটো শ্রেণী, এই যে শ্রেণীটা এর ঊর্ধ্বসীমা হচ্ছে 0, নিম্নসীমা হচ্ছে 5। তাহলে এর মাঝখানে কত মান আছে? 0 + 5/2, তার মানে হচ্ছে 2.5। এই যে মানটা আমরা পাচ্ছি এটাকে বলে হচ্ছে শ্রেণী মধ্যক বা শ্রেণীর মধ্যমান। এই জিনিসগুলো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে অঙ্কের প্রয়োজনে। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। অর্থাৎ ধরো প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কত? 5 করে। এর মধ্যে সর্বোচ্চ পরিসংখ্যা কোনটায় আছে? 25। তাহলে খুব স্বাভাবিকভাবে তোমরা ঘনত্ব সমান কি পড়েছিলে? ভর বাই আয়তন, তাই তো? তাহলে সেই হিসেবে এটা ভারী তো, 25 জন আছে। শ্রেণী দৈর্ঘ্যটা প্রত্যেকের ক্ষেত্রে সমান, তাহলে ভারী কে? এটা। তাহলে এর ঘনত্ব কি? 25/5। এর ঘনত্ব হচ্ছে 25/5। এইটাকে বলে হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। আর আপেক্ষিক পরিসংখ্যা কি? আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে যে কোনো একটা আমরা শ্রেণী নেব, যে কোনো একটা, ধরো আমি এই শ্রেণীটা নিলাম, এই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত? শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা 100, শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 20। তাহলে 20/100, তার মানে 1/5, তার মানে হচ্ছে 1/5 মানে হচ্ছে 0.2। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি কি শিখলাম আজকে? তাহলে আমরা শিখলাম হচ্ছে শ্রেণী গঠন। আমি লিখে দিচ্ছি, বিষয়গুলো দেখবে, যদি না বুঝতে পারো বলবে। পরিসংখ্যা, ট্যালি মার্ক, শ্রেণী সীমানা, গঠন, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী মধ্যমান, পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা। ঠিক আছে? এই জিনিসগুলো আজকে আমরা শিখলাম। যদি কারোর কোনো বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে, তোমরা আমাকে কিন্তু গ্রুপে লিখবে, কারণ এই বিষয়গুলো না বুঝলে পরের অঙ্কগুলো তোমরা করতে পারবে না।